ভারতে সব মিলিয়ে প্রায় 1,500-এরও বেশি ব্যাংক রয়েছে, আর এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। মূলত 3 রকম ভাবে ভারতের ব্যাংকগুলোকে ভাগ করা যায়। কি কি এক এক করে বলি। ব্যাংকের মালিকানা বা ওনারশিপের ভিত্তিতে 5 রকমের ব্যাংক হয় ভারতে: পাবলিক ব্যাংক, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক। একটা ব্যাংক কিন্তু একটা কোম্পানি হয়, আর কোনো কোম্পানি যখন বড় হয়ে যায় নর্মালি তখন ওই কোম্পানিটা আর একজন মালিকের থাকে না, শেয়ারে হয়ে যায়। আর ওই কোম্পানিতে তখন বিভিন্ন লোকের শেয়ার থাকতে পারে, যেমন ভারত সরকারের শেয়ার থাকতে পারে, অন্য কোনো কোম্পানির শেয়ার থাকতে পারে, বিদেশি কোনো ইন্ডিভিজুয়াল বা বিদেশি কোম্পানির শেয়ার থাকতে পারে, পাবলিকের শেয়ার থাকতে পারে, এইরকম। তো ভারতে কোনো একটা ব্যাংকের টোটাল ক্যাপিটাল বা পুঁজিতে কার কত শেয়ার আছে, মানে কার কেমন মালিকানা অধিকার, তার ভিত্তিতে ভারতের এই ব্যাংকগুলোকে 5টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। কোনো একটা ব্যাংকে যদি 51% বা তার বেশি শেয়ার ভারত সরকারের থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় পাবলিক সেক্টর ব্যাংক বা ন্যাশনালাইজড ব্যাংক বা সরকারি ব্যাংক। এখন কোনো একটা ব্যাংকে যদি 51% বা তার বেশি শেয়ার কোনো প্রাইভেট কোম্পানির বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় প্রাইভেট সেক্টর ব্যাংক। ঠিক একইভাবে কোনো একটা ব্যাংকে 51% বা তার বেশি শেয়ার যদি ফরেন কোনো কোম্পানি বা ফরেন কোনো ইন্ডিভিজুয়ালের থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় ফরেন ব্যাংক। এবার ব্যাংকের শেয়ারে যদি একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার ফিক্স করা থাকে, পরিমাণটা হলো 50, 15, 35, 50, 15, 35। কোনো একটা ব্যাংকে যদি 50% শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারের থাকে, 15% শেয়ার যদি একটা স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকারের থাকে, আর 35% শেয়ার কোনো পাবলিক বা প্রাইভেট ব্যাংকের থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় রিজিওনাল রুরাল ব্যাংক। আমি আরো একবার বলি, ধরলাম কোনো একটা ব্যাংক, এটাতে 50% শেয়ার কেন্দ্রীয় সরকারের রয়েছে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, 15% শেয়ার একটা স্টেট গভর্নমেন্টের রয়েছে, আর 35% শেয়ার কোনো পাবলিক বা প্রাইভেট ব্যাংকের রয়েছে। সেক্ষেত্রে এই যে ব্যাংকটা, এই ব্যাংকটাকে বলা হবে রিজিওনাল রুরাল ব্যাংক। আর কোনো একটা ব্যাংক যাতে নির্দিষ্ট পার্সেন্টেজের শেয়ার নেই, নর্মালি সাধারণ মানুষজন মিলে যদি একটা ব্যাংক স্থাপন করে, সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে বলা হয় কোঅপারেটিভ ব্যাংক। কোনো একটা এরিয়াতে কোনো একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি হয়ে সেটা যদি পরে ব্যাংকে পরিণত হয়, সেটাকেই বলা হয় কোঅপারেটিভ ব্যাংক। এখানে কোনো নির্দিষ্ট মালিকানা অধিকার থাকে না। কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভ সোসাইটি নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে বলবো, তখন ভালো বুঝতে পারবো। তো মালিকানা অধিকার নিয়ে এই 5 রকমের ব্যাংক রয়েছে: পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক। ভারতে পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা বর্তমানে 12টা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউকো ব্যাংক, এই সবগুলোই পাবলিক সেক্টর ব্যাংক। এরপর ভারতে বর্তমানে প্রাইভেট সেক্টর ব্যাংকের সংখ্যা 21টা, যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, বন্ধন ব্যাংক, এগুলো সবই প্রাইভেট সেক্টর ব্যাংক। এরপর ফরেন ব্যাংকের সংখ্যা ভারতে বর্তমানে 44টা, যেমন সিটি ব্যাংক, এটা আমেরিকার একটা ব্যাংক। এছাড়া রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইংল্যান্ডের, ডিবিএস ব্যাংক সিঙ্গাপুরের, এইগুলো। এরপর আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংকের কথা যদি বলি, ভারতে বর্তমানে টোটাল 28টা রিজিওনাল রুরাল ব্যাংক রয়েছে। প্রত্যেকটা স্টেটের এক একটা করে রিজিওনাল রুরাল ব্যাংক, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল রুরাল ব্যাংক বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। এরপর কোঅপারেটিভ ব্যাংকের কথা যদি বলি, ভারতে প্রায় 1400-রও বেশি কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, আর এর বেশিরভাগটাই হলো নন শিডিউল ব্যাংক। নন শিডিউল ব্যাংক কি একটু পরে আসছে। তো মালিকানার ভিত্তিতে এই 5 রকমের ব্যাংক রয়েছে। এবার ভারতে কোন ব্যাংকের কেমন অপারেশন, তার ভিত্তিতে ব্যাংকে আবার 5 ভাগে ভাগ করা যায়, যেমন সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক আর ডিফারেন্সিয়েটেড ব্যাংক। এইগুলো কি? প্রথমে বলি সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বলতে বোঝায় দেশের একটা ব্যাংক যেটা দেশের অন্যান্য ব্যাংকগুলোকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। ভারতের ক্ষেত্রে এই সেন্ট্রাল ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের মতো পৃথিবীর প্রত্যেকটা দেশেরই একটা করে সেন্ট্রাল ব্যাংক থাকে, যেমন আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের নাম হলো ফেডারেল রিজার্ভ সিস্টেম বা দ্য ফেড। চায়নার সেন্ট্রাল ব্যাংকের নাম হলো পিপুলস ব্যাংক অফ চায়না। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া, এইরকম। এরপরে বলি কমার্শিয়াল ব্যাংক। ভারতে যে সমস্ত ব্যাংক রয়েছে যারা তাদের ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করে শুধুমাত্র তাদের প্রফিটের কথা মাথায় রেখে, সেই ব্যাংকগুলোকে বলা হয় কমার্শিয়াল ব্যাংক। ওই যে বিভিন্ন টাইপের ব্যাংক দেখেছিলাম, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, এইগুলো সবই কমার্শিয়াল ব্যাংকের আন্ডারে আসে। এই কমার্শিয়াল ব্যাংকের প্রধান যে কাজ, অর্থাৎ প্রাইমারি যে ফাংশন, সেটা হলো বিভিন্ন জায়গা থেকে ডিপোজিট নেওয়া আর তার কাছে যে অ্যামাউন্ট রয়েছে সেটাকে ধার হিসাবে মার্কেটে খাটানো। মানে
অ্যাকসেপ্টিং ডিপোজিট অ্যান্ড লেন্ডিং মানি টু দ্য মার্কেট। তবে এছাড়াও এই কমার্শিয়াল ব্যাংকের আরো বিভিন্ন কাজ আছে, যেমন এই সমস্ত ব্যাংক পাবলিককে লকার ফেসিলিটি দেয়, বিল অফ এক্সচেঞ্জের ফেসিলিটি দেয়, ফরেন এক্সচেঞ্জের ফেসিলিটি দেয়। বিল অফ এক্সচেঞ্জটা কি সেটা আমরা এই ভিডিওতে কভার করেছি, সেখানে চেক করতে পারো। আর ফরেন এক্সচেঞ্জ মানে হলো যে বিদেশি মুদ্রার বিনিময়, এক কথায় বিদেশি টাকা ভাঙানো। তো ব্যাংকিং সার্ভিস দিলেও প্রফিটের উদ্দেশ্যে যে ব্যাংক থাকে সেটাকে বলা হয় কমার্শিয়াল ব্যাংক। এবার ভারতে প্রফিটের উদ্দেশ্য থাকে না যে ব্যাংকে, সেই ব্যাংকটাকে বলা হয় কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক পাবলিককে যে ব্যাংকিং সার্ভিস দেয় তার পিছনে ওই ব্যাংকের প্রফিটের উদ্দেশ্য থাকে না। কোঅপারেটিভ ব্যাংক নরমালি সোশ্যাল ওয়েলফেয়ার মানে সামাজিক কল্যাণের জন্য পাবলিককে তার ব্যাংকিং সার্ভিস দেয়। এবার ভারতে ব্যাংকিং সিস্টেমে কিছু স্পেশাল কাজ রয়েছে, সেই কাজগুলো করার জন্য কিছু স্পেশাল টাইপের ব্যাংক তৈরি করা হয়, যেমন নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ভারতের সমস্ত কোঅপারেটিভ ব্যাংক আর রিজিওনাল রুরাল ব্যাংক এগুলোর ওপর আলাদা করে নিয়ন্ত্রণ রাখার জন্য এই নাবার্ড তৈরি করা হয়। এছাড়া আরেকটা ব্যাংক রয়েছে এক্সিম ব্যাংক, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বা ট্রেড করার জন্য নরমালি এই ব্যাংক ব্যবহার হয়। এছাড়া রয়েছে এনএইচবি, অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক। ভারতের হাউজিং সোসাইটি বা রিয়েল এস্টেট সোসাইটির উপর একটা আলাদা করে রেগুলেশনের জন্য এই এনএইচবি। এছাড়া রয়েছে সিডবি, অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের এই যে বিভিন্ন ব্যাংক স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, তো ব্যাংকের দ্বারা ওই স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোর উপর ফাইন্যান্সিয়াল সাপোর্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই সিডবি তৈরি। এছাড়া ফাংশনের উপর ভিত্তি করে আরেক ধরনের ব্যাংক ভারতে রয়েছে, সেটা হলো ডিফারেন্সিয়েটেড ব্যাংক। নরমালি ব্যাংকিং যে সার্ভিস থাকে তার ভেতর থেকে আলাদা রকম কিছু কাজের জন্য একটা স্পেশাল টাইপের ব্যাংক তৈরি করা হয়, সেগুলোকেই বলা হয় ডিফারেন্সিয়েটেড ব্যাংক, যেমন স্মল ফাইন্যান্স ব্যাংক আর পেমেন্ট ব্যাংক। স্মল ফাইন্যান্স ব্যাংক ওই যে কমার্শিয়াল ব্যাংকগুলো ছিল ওগুলোরই ছোট ভার্সন বলা যায়। বিভিন্ন টাইপের স্মল ফাইন্যান্স ব্যাংক আমাদের আশেপাশে দেখা যায়, যেমন AU স্মল ফাইন্যান্স ব্যাংক, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক। বর্তমানে ভারতে টোটাল স্মল ফাইন্যান্স ব্যাংকের সংখ্যা হলো 11। এছাড়া ওই যে বললাম পেমেন্ট ব্যাংক, স্পেশালি ছোটখাটো পেমেন্ট করার জন্য একটা স্পেশাল টাইপের ব্যাংক তৈরি করা হয়, সেগুলোকেই বলা হয় পেমেন্ট ব্যাংক, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাংক, জিও পেমেন্ট ব্যাংক, পোস্ট পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক। এইগুলো বর্তমানে ভারতে এই 5টা পেমেন্ট ব্যাংকই রয়েছে। এই পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, প্রাইভেট ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, এই সমস্ত কিছু নিয়ে ডিটেলস এক এক করে আমরা পরে ভিডিও আনবো। তো যাই হোক, ফাংশনের ভিত্তিতে এই 5 রকমের ব্যাংক ভারতে দেখা যায়: সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, ডিফারেন্সিয়েটেড ব্যাংক। এবার ভারতে যে সমস্ত ব্যাংক রয়েছে সেগুলো আরবিআই তে রেজিস্টার্ড আছে কিনা তার ভিত্তিতে 2 রকমের ব্যাংক হয়, শিডিউলড ব্যাংক আর নন শিডিউলড ব্যাংক। আরবিআই তে রেজিস্টার করা বলতে বোঝায় 1934 খ্রিস্টাব্দে যে আরবিআই অ্যাক্ট আছে তার ভেতর একটা শিডিউল রয়েছে, শিডিউল 2। এই শিডিউল 2 তে যে সমস্ত ব্যাংক রেজিস্টার করা রয়েছে সেই ব্যাংকগুলোকে বলা হয় শিডিউলড ব্যাংক, আর যে ব্যাংকগুলো এতে রেজিস্টার করা নেই সেগুলোকে বলা হয় নন শিডিউল ব্যাংক। আমাদের আশেপাশে যত ব্যাংক দেখা যায় তার অলমোস্ট সবই আরবিআই তে রেজিস্টার্ড করা, মানে শিডিউলড ব্যাংক। আর ওই যে কোঅপারেটিভ ব্যাংকের কথা বলেছিলাম, ভারতে প্রায় 1400-এরও বেশি কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, এর বেশিরভাগটাই হলো নন শিডিউলড। মানে ভারতে টোটাল যত কোঅপারেটিভ ব্যাংক আছে তার ম্যাক্সিমামটাই আরবিআই তে রেজিস্টার্ড করা নেই, মানে আরবিআই এর ওই সেকশন 2 তে রেজিস্টার করা নেই। এবার এই সেকশন 2 তে কি বলে? সেকশন 2 তে আরবিআই ভারতে ব্যাংকের জন্য কিছু রেগুলেশন সেট করে রেখেছে, তার ভেতর একটা দুটো আমি একটু বলি। যেমন আরবিআই বলে যে কোনো একটা ব্যাংক যদি তার পেড আপ ক্যাপিটাল আর রিজার্ভ মিলিয়ে 5 লাখ টাকা না হয় সেক্ষেত্রে ওই ব্যাংকটাকে শিডিউল ব্যাংক বলা যাবে না। এই পেড আপ ক্যাপিটাল এন্ড রিজার্ভটা কি? একদম সিম্পল অর্থে কোনো একটা ব্যাংকের যে শেয়ার রয়েছে সেই শেয়ারে পাবলিকের শেয়ার যদি 5 লাখ টাকার কম হয় সেক্ষেত্রে ওই ব্যাংকটা নন শিডিউল ক্যাটাগরিতে পড়ে যাবে। এছাড়া কোনো একটা ব্যাংকের লিকুইডিটি ঠিকঠাক করে আছে কিনা সেটা আরবিআই নিজে চেক করে দেখে। এইরকম বিভিন্ন গাইডলাইন ওই আরবিআই অ্যাক্ট 1934 এর সেকশন 2 তে রয়েছে। ব্যাংকগুলো যদি ওই সমস্ত গাইডলাইন ফলো করে তাহলে কোনো ব্যাংকে শিডিউল ব্যাংক বলা হবে, যদি ফলো না করে তাহলে নন শিডিউল ব্যাংক হয়ে যাবে। এবার এইখানে একটা কথা বলি, শিডিউল হোক বা নন শিডিউল ব্যাংক হোক, ভারতে ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য কোনো একটা ব্যাংকে আরবিআই থেকে লাইসেন্স নিতে হবে। ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য আরবিআই এর একটা আইন রয়েছে, ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949। ভারতে কোনো ব্যাংক তার ব্যাংকিং সার্ভিস যদি দিতে চায়, সে শিডিউল হোক বা নন শিডিউল হোক, তাকে ওই ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট 1949 এর ধরুন লাইসেন্স নিতেই হবে। এবার ওই যে শিডিউল ব্যাংকের কথা বললাম, শিডিউল ব্যাংকের বিভিন্ন রকম সুবিধা আছে, যেমন ওই ব্যাংকের যদি কখনো অসুবিধা হয় সেক্ষেত্রে ওই ব্যাংকটা
আরবিআই এর কাছ থেকে হেল্প নিতে পারে। কিন্তু কোনো নন শিডিউল ব্যাংক যদি কখনো বিপদে পড়ে তখন সেই বিপদ কাটানোর জন্য আরবিআই এর কাছে যেতে পারবে না। এবার আমরা একটা টার্ম জানি সিআরআর এসএলআর, মানে ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। নরমালি ব্যাংকের টোটাল যে অর্থ তার থেকে কিছু পরিমাণ অর্থ নিজের কাছে এবং আরবিআই এর কাছে জমা রাখতে হয়, ওই টাকাটাকে মার্কেটে খাটানো যায় না, সেইগুলোকেই বলা হয় সিআরআর আর এসএলআর। ভারতে যত শিডিউলড ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকেই তার সিআরআর আর এসএলআর মেনটেন করতে হয়। কিন্তু অন্যদিকে যে নন শিডিউল ব্যাংকগুলো রয়েছে তাদেরকে এই সিআরআর আর এসএলআর এটা মেনটেন করতে হয় না। মানে তাদের কাছে যে টাকা আছে সেই টাকার কোনো পোরশন আরবিআই এর কাছে বা নিজের কাছে রেখে দিতে হয় না, তাদের টাকার পুরোটাই তারা লোন হিসাবে মার্কেটে খাটিয়ে দিতে পারে। আর বলা হয় যে এই জন্যই ভারতে নন শিডিউল ব্যাংকের সংখ্যা প্রচুর। ম্যাক্সিমাম নন শিডিউল ব্যাংকই হলো কোঅপারেটিভ ব্যাংক, আর এই জন্যই ভারতে কোঅপারেটিভ ব্যাংকের সংখ্যাও প্রচুর। আমি কিছু নন শিডিউল ব্যাংকের এক্সাম্পল দিই। বড় বড় কিছু নন শিডিউল ব্যাংক আছে, যেমন আন্দামান নিকোবর স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাংক, অরুণাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক। এছাড়া 2025 সালের মার্চ মাসের রেকর্ড অনুযায়ী ভারতে নন শিডিউল্ড কোঅপারেটিভ ব্যাংকের সংখ্যা প্রায় 1400-ও বেশি, আর এগুলো সবই লোকাল লেভেলে। পশ্চিমবঙ্গের কিছু নন শিডিউল্ড কোঅপারেটিভ ব্যাংকের নাম আমি বলি, যেমন যারা নৈহাটিতে থাকবে তারা হয়তো জানতে পারো ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। ঢাকুরিয়াতে রয়েছে ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। কলকাতা পুলিশের নিজস্ব একটা কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, কলকাতা পুলিশ কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, যেটা লালবাজারে অবস্থিত। রানাঘাটে রয়েছে রানাঘাট পিপলস ব্যাংক। পূর্ব রেলের কর্মচারীদের নিয়েও একটা নন শিডিউল্ড কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়ি কোঅপারেটিভ ব্যাংক। এছাড়া ঘাটালে রয়েছে ঘাটাল পিপলস কোঅপারেটিভ ব্যাংক। যারা বারাসাতে থাকো তারা হয়তো জানবে নবপল্লী কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক ছাড়াও কিছু লোকাল ব্যাংক রয়েছে যেগুলো নন শিডিউল্ড, যেমন কর্ণাটকের নিপানি এরিয়াতে রয়েছে সুভদ্রা লোকাল এরিয়া ব্যাংক, হায়দ্রাবাদে রয়েছে কেবিএস লোকাল এরিয়া ব্যাংক। এবার যেমনটা বললাম যে ভারতে টোটাল কোঅপারেটিভ ব্যাংকের বেশিরভাগটাই নন শিডিউল্ড, তবে শিডিউল্ড কোঅপারেটিভ ব্যাংকও ভারতে রয়েছে। ভারতে টোটাল 49টা শিডিউল্ড কোঅপারেটিভ ব্যাংক রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ভারতের ডিফারেন্ট টাইপসের ব্যাংক। এবার এইগুলো নিয়ে এক এক করে আমরা ডিটেলসে এর পরের ভিডিওগুলোতে বলবো, আর চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।